২৪ ঘন্টায় 5 কাউন্টি আমি বসে আছি আপনাদের সঙ্গে। বছরের শুরুতেই হইচই ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বিএসএফ কে তোপ দাগলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একযোগে তারা এই কথা বলে দিলেন যে বাংলায় যত অনুপ্রবেশ হচ্ছে তার জন্য দায় বিএসএফ। অনুপ্রবেশ ইস্যুতে তোলপাড় রাজ্য এবং রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল। মমতা অভিষেকের টার্গেট বিএসএফ লোক ঢোকাচ্ছে, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি দাবি করেছেন। পাল্টা শুভেন্দু অধিকারী তিনি সীমান্ত ইস্যু তুলছেন যে কেন কাঁটাতারের জন্য জমি দেওয়া হলো না 26-এর ভোটের আগে। তাহলে কি অনুপ্রবেশ ইস্যুই বড় সড়ো হতে চলেছে গোটা বছর ধরে, যে তরজা আরো চড়বে? এই নিয়ে আজকে আলোচনা 5 কাউন্টে। অনুপ্রবেশ নিয়ে এবার কেন্দ্র বিএসএফ এর বিরুদ্ধে একযোগে মাঠে নামলেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুজনেরই অভিযোগ বাংলা অশান্ত করার চেষ্টা করছে কেন্দ্র, বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে বিএসএফ। আগে সীমান্ত সুরক্ষায় জমি দিক রাজ্য, পাল্টা বিরোধী দলনেতা। অশান্ত বাংলাদেশ আর এপারে আজ সীমান্ত সুরক্ষায়। গত কদিন ধরে অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী পাকড়াও হচ্ছে। ধরা পড়ছে আনসারুল্লাহ বাংলার জঙ্গি। ভোট রাজনীতি টেনে রাজ্যের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের মদতের অভিযোগ তুলেছে বিরোধীরা। সরাসরি জঙ্গি প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। কাজ করছে আসাম, ত্রিপুরা, অন্য রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না। এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, এই সরকারটা জঙ্গিবাদ, মৌলবাদ ও জিহাদিদেরকে প্রোটেকশন দিচ্ছে। এবার পাল্টা কেন্দ্র বিএসএফ কে তোপ মুখ্যমন্ত্রীর। তার দাবি রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে কেন্দ্র। অশান্তির ব্লুপ্রিন্টে শামিল বিএসএফও। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। সীমানা ধরে ধরে মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি রাজ্যে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বিএসএফই। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। বিএসএফ নিয়ে একইভাবে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে। কিসের হাব? আর যারাই ভাষণগুলো দেয় পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? ত্রিপুরায় এতজন ধরা পড়েছে, ত্রিপুরা সরকার তৃণমূলের, তো ডবল ইঞ্জিন সরকার। তো আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। অনুপ্রবেশ নিয়ে রাজ্য পুলিশকেও তৎপর হওয়ার কথা বলেছেন মমতা। এ নিয়ে ডিজি রাজীব কুমারকে আলাদা করে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাল্টা বিজেপি সামনে আনছে সীমান্তের জমি ইস্যু। ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন। আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন। জ্ঞানটেন না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ড ওভার করতে বলুন না। 17টা চৌকির জমি দিতে বলুন, 11টা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন। এই কাজগুলো করতে বলুন। बांग्लादेशी घुसपैठी अब जितने पकड़े जा रहे हैं दिल्ली में, सबका आधार कार्ड बना है कलकत्ता में। ये कलकत्ता फैक्ट्री हो गया है बांग्लादेश उत्पादन का।
और ये वोट बैंक, और वो सब के सब वोट के समय में दिल्ली बॉम्बे सब जगह से भाग करके वोट देने आते, तो उसके कस्टोडियन बन गई हैं दीदी, ममता दीदी। ये दुर्भाग्य है। অনুপ্রবেশ ইস্যু নিয়ে তৃণমূল বিজেপি চাপানো তো রাজকের নয়, তবে বছরের শুরুতেই যেভাবে চড়া সুর বেঁধে দিলেন মমতা অভিষেক, তাতে এই ইস্যুতে রাজনৈতিক দ্বন্দ্ব আরও জোরদার হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। সিএএ লাগু হয়ে গিয়েছে, যে এনআরসির দাবি এতদিন ধামাচাপা ছিল, 26শে ভোটের আগে কি সেই তাস আবার সামনে আনবে বিজেপি? লাগবে মেরুকরণের পালে বাতাস, তা নিয়েও বাড়ছে জল্পনা। আগেও বিএসএফ নিয়ে নানান অভিযোগ তুলেছিলেন মমতা। তপ্ত বাংলাদেশ ও তার জেরে সীমান্ত আচের মাঝে ফের সরাসরি বিএসএফকে দায়ী করায় বছর ভরে রাজনৈতিক তরজার জমি আরও শক্ত হলো বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে আলোচনা যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র রয়েছেন, আমাদের সঙ্গে বিজেপি আলী হোসেন রয়েছেন, তৃণমূল সমর্থক তীর্থরাজ বর্ধন এবং সিপিএম এর দেবাঞ্জন দেন রয়েছে আমাদের সঙ্গে। আমি শুরুতেই সমীরবাবুর কাছে আসবো। সমীরবাবু, এরকম করে থাকে নাকি বিএসএফ? মানে আপনাদের সময় হতো? মানে আমার যেরকম মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, লোক ঢোকাচ্ছে বিএসএফ, মহিলাদের উপর অত্যাচার করছে বিএসএফ, গুন্ডা পাঠানো হচ্ছে। আমি বিএসএফে জয়েন করি 1966-এ, আর 65-এ দিস ফোর্স ওয়াজ রেজড অন 1st of December. And incidentally my date of birth is also 1st of December. আমি 21 বছর 7 দিন বয়সে বিএসএফ জয়েন করি এবং তারপর 39 বছর আমি এক নাগাড়ে বিএসএফেই কাজ করেছি, কোনো ডেপুটেশন অ্যাকসেপ্ট করিনি। আমরা শুনিনি কারণ আমাদের শেখানো হতো, এক তো হচ্ছে আমাদের যেদিন পাস আউট হয়েছিল প্রত্যেকটা ধর্মগ্রন্থের উপরে হাত রেখে তারা যা যা বলার বলেছেন। দ্বিতীয়ত, উই আর প্রাউড অ্যান্ড প্রিভিলেজ টু হ্যাভ দি দেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মিস্টার জাকির হোসেন অ্যাজ দ্য চিফ গেস্ট। আজকে যে কথাগুলো উনি বললেন, আর তুমি যে প্রশ্নটা করলে যে এরকম হয় কি না, আমার এই জীবনে এই ধরনের, যেখানে দেশের নিরাপত্তা রক্ষায় যারা রয়েছেন ঘরবাড়ি ছেড়ে বছরের পর বছর, তারা এইভাবে দেশদ্রোহীদের মতো কাজ করবেন, যে জঙ্গিদের ঢোকানো কিংবা গুন্ডাদের ঢোকানো, এটা আমার মন মেনে নিতে পারছে না। কারণটা হচ্ছে এই ধরনের কোনো যদি অভিযোগ হয়, সবচেয়ে ভালো হয় যে সেটাকে যদি লিপিবদ্ধ করা যায় এবং সেখানে নির্দিষ্টভাবে জানানো হলো যে এই এরিয়ার থেকে আসছে এবং বলছেন যে চোপড়া থেকে ঢোকানো, না সেটা নয়, সে প্রশ্ন নয়। আজকে উনি বিএসএফ বলছেন, উনি এটা কিন্তু বলছেন না যে কোনো স্পেসিফিক এরিয়াকে বিওপির থেকে, কারণ আমাদের ছেলেরা তো সীমান্তে, এবং সেই সীমান্তে যদি তাকে অতিক্রম করতে হয়, মানে কোন পোস্ট থেকে নির্দিষ্ট, না কোন পোস্ট থেকে, তাহলে কি হয় যে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। আজকে কত তারিখ? 2 তারিখ রাত 9টার সময় এই পিলার নাম্বারের থেকে সে ভেতরে ঢুকেছে এবং কিংবা ওদিক থেকে এসছে, দেন ইট বিকামস ইজিয়ার যে ওই সময় কেউ ডিউটিতে ছিল। আচ্ছা, আমাকে কিন্তু আমি একটু অনুরোধ তোমায় করবো, ইউ শুড গিভ মি টাইম, বিকজ দ্য বিএসএফ, এভরিবডি ইজ স্পিকিং অ্যাবাউট বিএসএফ প্রবাবলি উইদাউট নোয়িং বিএসএফ। আচ্ছা, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। আমি এই জায়গা থেকে আমি তীর্থরাজের কাছে যাবো। তীর্থরাজ, যদি এটা হয়েও থাকে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে বিএসএফ লোক ঢোকাচ্ছে, গুন্ডা পাঠাচ্ছে, কেন বলে মনে হয় আপনার? না, প্রথমত জেনারেল সাহেব যেটা বললেন সেটার সঙ্গে আমরা সম্পূর্ণ সহমত, যে যারা বাড়ি ঘর ছেড়ে এতটা ডেডিকেশন এবং এতটা পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশকে প্রতিনিয়ত রক্ষা করছেন, বর্ডার পাহারা দিচ্ছেন, তাদের প্রতি আমাদের সম্মান বিন্দুমাত্র কমা কখনোই উচিত না, এবং তারা আমাদের সর্বোচ্চ গর্বের জায়গায় থাকা উচিত। তাদের সম্মান হলো সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। কিন্তু দেখুন, যেই আপনি যে কিছুক্ষণ আগে প্রতিবেদনটা দেখালেন, সেখানে গিরিরাজ সিং কিন্তু একটা অদ্ভুত বক্তব্য দিচ্ছেন। মনে যদি রাখেন আপনি, তাহলে 1 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার মন্ত্রকে গিয়েই ফিরে আসতে হয়েছিল বাংলার বঞ্চনা নিয়ে। সবটা না ভীষণ লিঙ্ক, সবটা ভীষণ জড়িত। এই যে বাংলাকে, শুধুমাত্র বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে, বাংলায় বিরোধী দল বিজেপির তৃণমূল কংগ্রেস আছে বলে বাংলাকে ভাতে মারতে হবে, বাংলার বকেয়া টাকা দেব না,
তো এইভাবে যারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, যেই অমিত শাহ, যেই নরেন্দ্র মোদী দিনের পর দিন বাংলার বিরুদ্ধে উৎসাহ অপপ্রচার করে বাংলাকে সেই একদম আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে অসমে অনুপ্রবেশ হচ্ছে, ত্রিপুরার অনুপ্রবেশ হচ্ছে, অসম ত্রিপুরাকে কেন করতে যাবে? না না, আমি একদম এই কথাটাতেই আসছি যে যারা বাংলাকে ভাতে মারতে পারে টাকা না দিয়ে, তারা তো এই ধরনের চক্রান্ত করতেই পারে যাতে বাংলাকে অশান্ত করে দেওয়া যায়। এই চক্রান্ত আগে যে হয়নি তা তো নয়, আপনারা জানেন। বাংলাদেশের ভিডিও বসিরহাটের বলে চালানো হয়েছে, অমিত মালব্য চালিয়েছেন। কাজে এই আশঙ্কা তো মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেই পারেন, এবং তিনি তো বলেছেন তিনি সমস্ত ইনপুটস নিয়ে বিস্তারিত চিঠি লিখবেন। সেই চিঠির আশায় আমরা থাকবো। এবং দেখুন, একজন মুখ্যমন্ত্রী যখন এই স্তরের কথা বলেন, মাথায় রাখবেন তিনি কিন্তু যথেষ্ট ধরনের ইনপুটস নিয়ে তারপরে এই কথাগুলো বলছেন। এরপর তিনি যখন চিঠিটা লিখবেন, আমাদের সেখানে অবশ্যই তীর্থরাজ গুরুত্বটা কিন্তু অনেকটা বেড়ে যায় যখন একজন মুখ্যমন্ত্রী সরাসরি এই অভিযোগ করছেন। আলিদা, দেখুন, প্রথমত যেটা বলতে যাই, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে অবিলম্বে ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ উনি ইসলামপুর বলেছেন, সেটা উত্তরবঙ্গে, সীতাই বলেছেন, সেটা কোচবিহার, ইসলামপুর হলো উত্তর দিনাজপুর এবং চোপড়াটাও উত্তর দিনাজপুর। অর্থাৎ উত্তরবঙ্গকে তিনি বেছে নিয়েছেন, সেখানেই নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসে। উত্তরবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এমনি অবহেলা করে রেখেছেন, আর অপরদিকে তিনি আজকে অনুপ্রবেশকারীদের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। এটা আমাদের সবথেকে বড় ক্ষোভ, আমার বিশেষ করে বেশি ক্ষোভ, কারণ আমি উত্তরবঙ্গের লোক, আমি কুচবিহারের লোক। এক, দ্বিতীয়ত যেটা বিষয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গুন্ডাটাকে পাঠানো হচ্ছে ওপার থেকে। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি এটা বলতে পারেন না। অসাংবিধানিক কথা তিনি বলেছেন যে বিএসএফ এর সহযোগিতায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসছে। অভিষেকও যেমন বললেন, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। আমরা তীব্র নিন্দা করি। এক, দুই নম্বর যেটা বিষয়, আমি স্যারের সঙ্গে একমত যে আমাদের বিএসএফরা তারা দেশ রক্ষা করার জন্য এই পশ্চিমবঙ্গ সীমান্তে কয়েকশো বিএসএফ কর্মী বিভিন্ন সময়ে সেপারেল টাইমে তারা মারা গেছে আপনাদের সংঘর্ষের মাধ্যমে, আমরা দেখেছি। সেই জন্য বামফ্রন্টে বলুন, কংগ্রেসেই বলুন, আর পশ্চিমবঙ্গের তৃণমূলে বলুন, এই রাজ্য সরকার বিএসএফকে কাজ করতে দেয়নি, এরকম হাজারো প্রমাণ রয়েছে। আমাদের মাননীয় আমাদের শুভেন্দু অধিকারী বললেন যে 1000 লোক এবছর ধরা হয়েছিল, তার মধ্যে 900 লোককে ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে। কেন? রাজ্য সরকারের পুলিশ এই কাজটা করেছে। না না, যে বিষয়টা আমরা বলতে যাচ্ছি যে এইভাবে অবৈধ অনুপ্রবেশকারীরা তারা আসে এই রাজ্যে, এসে তাদেরকে এখানে স্থান দিয়ে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট পাঠিয়ে করে দিয়ে তারা অনেকেই তারা বিদেশেও চলে গিয়েছে। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য ক্ষমা চাইতে হবে, না হলে অনেক বড় আন্দোলন আমরা তৈরি করব। বলবো? হ্যাঁ বলুন। কোয়েশ্চেনটা হচ্ছে পলিসির কোয়েশ্চেন। এখন সেই পলিসির কোয়েশ্চেনের মধ্যে না গিয়ে গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি যে তৃণমূল বিজেপিকে তোপ দাগছে, বিজেপি তৃণমূলকে তোপ দাগছে, রাজ্য পুলিশ এবং বিএসএফকে মানে যেন যুদ্ধের দুটো প্রান্তে দাঁড়িয়ে তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই শ্যাডো ওয়ারটা তৈরি করা হচ্ছে মূল কথাটা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সীমান্ত পার করে লোকজন চলে আসা, এই অনুপ্রবেশের প্রবলেমটা আসলে কোয়েশ্চেন অফ ন্যাশনাল সিকিউরিটি। এইটা উপলব্ধি করা দরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর, যে গোটা রাজ্যের মানুষ তারা নিরাপত্তাহীনতার মধ্যে চলে যাচ্ছে। এর ফলে দিনের পর দিন যেভাবে নানান জায়গা থেকে জঙ্গি কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে বা জঙ্গি ধরা হচ্ছে, কিভাবে হচ্ছে, এই পাসপোর্ট, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড কোথা থেকে হচ্ছে যে এইগুলো ডিসবার্সড হচ্ছে, কারা আছে এর পেছনে, তাদেরকে তো সবার আগে ধরা দরকার। তাহলেই তো বোঝা যাবে এর যে চেন, সেই চেনের মূল সূত্রটা কোথায়, সেইটা যদি ধরতে হয় এবং এই চেন রিয়াকশনটাকে যদি ব্রেক করতে হয়, তাহলে তো সবার আগে সেই কাজগুলো করা দরকার। সেটা না করে কেবলমাত্র একে অপরকে দোষারোপ করে যাওয়া। পুলিশের তো দাবি দেবাঞ্জন এই কাজ তারা করছেন, ডিজি রাজীব কুমারও বলেছেন যে যথেষ্ট পুলিশ সিকিউরিটির কাছে ইনপুট যদি থাকে তাহলে তারা দিক কেন্দ্রীয় সরকারকে। তার ফলাফলটা কোথায়?
তার ফলাফলটা কোথায়? জাল পাসপোর্ট কারা তৈরি করছে তার কজন হচ্ছে এখনো পর্যন্ত রাজ্য পুলিশ কজনকে ধরতে পেরেছে? জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড যেখান থেকে ডিসপার্সড হচ্ছে, ব্লকে ব্লকে এই ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে এবং এই সিন্ডিকেটটা কার্যত তৃণমূল বিজেপি এরা দুয়ে মিলে এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক। তাদেরকে তো আগে ধরা উচিত। আসলে একটা শ্যাডো ওয়ার তৈরি করে তৃণমূল বিজেপি তৃণমূল এই শ্যাডো ওয়ারটাকে মদত দিচ্ছে। পশ্চিমবাংলার মাটিতে জামাতকেও পুষেছে তৃণমূল, আবার আরএসএস কেও পুষেছে তৃণমূল। কিন্তু এই একই অভিযোগ দেওয়ার জন্য আপনাদের আমলে বলা হতো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ তুলেছিলেন যে অনুপ্রবেশকারীকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন ভোটের রাজনীতির জন্য। একই অভিযোগ তোলা হয়েছিল আপনাদের বিরুদ্ধে। কটা ঘটনা ওই সময় ঘটেছিল আর আজকে কটা ঘটনা প্রতিদিন ঘটছে, সেইটা দেখলেই বোঝা যায় যে আসলে কোন কথাটা ফাঁপা আর কোন কথাটার মধ্যে সারবত্তা আছে। আমি আসবো আলোচনায় ফিরবো, একটা বিরতির পর। রাজ্যের মানুষ নিরাপত্তা চায়। যে আলোচনা আমরা ছিলাম, বিএসএফকে একযোগে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে অনুপ্রবেশ নিয়ে যা বলার রাজীব কুমার, ডিজি রাজীব কুমার তিনি বলেছেন এবং রাজীব কুমারকে গোটা বিষয়টা নতুন করে যাতে নজরদারি চালানো যায় সেই নির্দেশ দিয়েছিলেন। কিছুদিন আগে রাজীব কুমার এই অনুপ্রবেশ ইস্যুতে কি বলেছেন একবার শোনাবো আপনাদের। The border management is done by BSF, and in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. Video of of an extremist organization circulated yesterday, and we believe it is being done at the behest of some of the actors who might not be exactly non-state. কিন্তু শুনুন, রাজীব কুমারের কথা তো এটা একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে অন্তত তার যা দাবি, পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্ট তৎপর, তারা কাজ করছেন, কিন্তু কোথাও গিয়ে সীমান্ত সুরক্ষায় একটা গরমিল চোখে পড়ছে। না, সে তো সবাই স্বীকার করে নিচ্ছেন বর্তমানে যে সীমান্ত রক্ষা যে লেভেলে হওয়ার কথা, যার যে লজিস্টিক তাকে দেওয়ার কথা, এখনও কেউ দেননি। আমি এই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে আমাদের এতজন মেম্বার পার্লামেন্ট আছেন, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যে দেশকে ভালোবাসে, সেই দেশের ভালোবাসা নিয়ে তাদের কাছে নিশ্চয়ই আমি আমার একটা আবেদন রাখতে পারি। সে আবেদনটা আর কিছু নয় যে আপনারা দয়া করে পার্লামেন্টে একসঙ্গে বলুন যে ইস্টের বর্ডার কিন্তু আনম্যান্ড বিভিন্ন জায়গায়, সুতরাং তাকে যথাযথ যোগ্যতা দিয়ে তাকে যথাযথ বিবেচনা করে যত সত্তর সম্ভব সেই বর্ডারকে আপনারা ভাইব্রান্ট করুন। তাহলে যে সেই পুরনো আমলের তার ওখানে রাস্ট লেগে পড়ে রয়েছে, তাই দিয়ে বর্ডার ম্যানেজমেন্ট হবে না। আচ্ছা, আমি এই জায়গা থেকেই আলিদার কাছে আসবো। যদি এই একই শুধু তৃণমূল কংগ্রেসও তুলছে এবং শুভেন্দু অধিকারী যতই বলুন না কেন জমি না দিলে হবে না, এটা তো কোনো কথা হতে পারে না। আমি জমি পাচ্ছি না, সীমান্ত অরক্ষিত পড়ে থাকবে। দেখুন, আমরা যতদূর জানি, আমারও বাড়ি সীমান্ত এলাকাতেই, আমরা কুচবিহারে থাকি, কুচবিহারও বাংলাদেশের সীমান্ত রয়েছে, সেখানে বিএসএফদের কর্মকাণ্ড আমরা জানি, দেখি। তারা 24 ঘন্টা সীমান্তই পড়ে থাকে, তারা সেখানে রুটিন ডিউটি ঠিকঠাক মতনই করে। কিন্তু আমরা দেখেছি রাজ্য সরকারের পুলিশের সঙ্গে সেই সময় যখন সীমান্ত এলাকায় যখন বিএসএফের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, সেই সময় রাজ্য সরকারের পুলিশ কিন্তু সরাসরিভাবে আমরা দেখি বিএসএফকে কোনো গুরুত্ব না দিয়ে সেই সমস্ত ঝামেলাকে তারা মিটিয়ে অবৈধভাবে তারা মিটিয়ে নেয়, আমরা সেটা দেখি। আপনার পাচারের ক্ষেত্রে ধরুন না, পাচারের ক্ষেত্রে বলুন, যখন গরু পাচার হয় তখন বিএসএফরা গরু ধরার পরে কিন্তু পুলিশকে হাতে তুলে দিতে হয়। পুলিশ সেই বিএসএফের তার যে এত কষ্ট করে যে ধরলো, সেটা কি করা হলো, সঙ্গে সঙ্গে আমি মেনে নিতে পারি। দেখুন এটা খুব দুর্ভাগ্যজনক। উনি যেভাবে উত্তরবঙ্গ ভাগটা প্রথম ওনার কথায় নিয়ে এলেন, এটাই বিজেপির একদম স্পষ্ট মোটিভ যে এই সবকিছুতেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে ভাগ করে দিয়ে, আরে বাবা, অবিভক্ত বাংলার নিরাপত্তার প্রশ্ন এটা। না, আমি একটা কথা বলতে চাই তীর্থবাবু,
যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি ইসলামপুর সীতাই চোপড়ার কথা বলেছে, উনি কেন উত্তরবঙ্গের কথা বললো? উনি কেন মুর্শিদাবাদ, উনি কেন নদিয়া, উনি কেন দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কথা বলছে না? সেখানে কি সীমান্ত নেই? রাজ্যকে অশান্ত করে উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী আছে বলে উত্তরবঙ্গের উপর আক্রমণ করা শুরু করেছে রাজ্য সরকার। আমরা মেনে নিতে পারবো না এটা। হ্যাঁ, তিনি চিঠি দেবেন বলেছেন, সেই চিঠির অপেক্ষায় আমরা থাকবো। 600 কিলোমিটার রাস্তার ফেন্সিং হয়নি এখনো সীমান্তে, সেখান থেকে অনুপ্রবেশকারীরা আসছে, তার ব্যবস্থা রাজ্য সরকার নিচ্ছে না। কেন সেখানে ফেন্সিংয়ের ব্যবস্থা করছে? মনেই করেন না বাংলাদেশের অংশ, বাংলার বকেয়া আটকে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করে। আরে বাংলা হ্যাজ টু বি আন্ডারস্টুড। 2014 পরে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেলিজম, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বারবার করে তুলে ধরতে চেয়েছেন, ওনারা নাকচ করে দিয়েছেন। সেই সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজ আজকে মাইক মিউট করে দেওয়া হয় এটা চিফ মিনিস্টারের। তাহলে যে চিফ মিনিস্টার সেখানে গিয়ে রিচ আউট করতে পারছেন না, তাকে তো পাবলিক প্ল্যাটফর্মে এক না এক সময় সত্য কথাগুলো বলতে হবেই। এবং আমরা পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের আলাদা না ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য? রাজ্য সরকার যত কিছু পাচ্ছে সব কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাদের প্রাপ্যটাই পাচ্ছে, কেউ বঞ্চিত করেনি। মোদিজিকে রাজ্য সরকারকে বঞ্চিত করেনি। আপনারা ভাবতে আপনি জিএসটির টাকাটা পাচ্ছেন, সেই টাকাটা কে পাচ্ছে? আমার আর একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতির পরে দেবাঞ্জনের কাছে অবশ্যই আসবো। কিন্তু আলী সাহেব, আপনিও কোচবিহার থেকে রাজনীতিটা করেন, যেহেতু কোচবিহার ইস্যুতেই আমি নির্দিষ্টভাবে আসবো। সেখান থেকেও বেশ কিছু বক্তব্য উঠে এসেছে এবং তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার মুখে পড়তে হয় পুলিশকেও। আসছি বিরতির পর। আমি দেবাঞ্জনদের কাছে আসবো। দেবাঞ্জনের কাছে আসার আগে দেবাঞ্জন, আমি মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য শোনাতে চাইবো, যেখানে অবশ্যই তিনি রাজ্য পুলিশেরও সমালোচনা করেছেন। উঠে এসেছে কোচবিহার ইস্যু। আমি এই ইস্যুতে পরে আসবো, দেবাঞ্জনের কাছেই আসবো। একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাই তারপর। কোচবিহার ডিস্ট্রিক্টে ডাকো, কোচবিহার ডিএমএসপি অরবিন্দ। ম্যাম নমস্কার। ম্যাডাম কি শুনছি দিনাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে, তারপরে ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম। এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আসছে। ওরা কে ভেরিফিকেশন করার? আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। ওরা কে? হোয়াই পুলিশ অ্যালাউড দেম? এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এসপি? বলো কি রাজীব কুমার, তুমি জানতে এটা? তোমাকেও জানায়নি? বলো। ম্যাম আমরা ইয়ে করছি স্যার, ওদেরকে যে ভেরিফিকেশন রোলগুলো রয়েছে আমরা কথা বলি, সিস্টেমটা আগে জানো। কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয়, সেটাও চুরি ডাকাতির কেসে। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ইট ইজ নট টু বি ডান, ইট ইজ নট অ্যালাউড। আমি অল ডিস্ট্রিক্টকে বলছি, প্লিজ টেক কেয়ার, ইট ইজ নট অ্যালাউড। তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর, তুমি সেটা কেন জানাওনি? যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে, সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে, স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে, তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে। এটা মাথায় রেখো, দিস ইজ দ্য সিস্টেম। তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না। রাজ্য পুলিশকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর তরফে। তবে আমি দেবাঞ্জন, সুজন চক্রবর্তী গতকাল একটা এক্সেন্ডেলে পোস্ট করেন, বাংলাদেশি চিহ্নিত করার নামে বাংলা ভাষীদের হয়রান করার ছক কষছে দিল্লি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সাথে কি তোমরা একমত? এবং সুজন চক্রবর্তীর সেই দিকেই তো ইঙ্গিত করছে, যদি মুখ্যমন্ত্রী বক্তব্য মানি যে কোচবিহারে গিয়ে জেরা করা হচ্ছে এবং সুজন চক্রবর্তী বলছেন হয়রান করার চেষ্টা বাংলাভাষীদের।
কোচবিহার সহ সীমান্ত লাগোয়া একাধিক ডিস্ট্রিক্টে এই ঘটনাটা ঘটছে, যে বারবার হচ্ছে যে পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ, তাদেরকে বারবার এই আক্রমণের মুখে পড়তে হচ্ছে, সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে এই গোটা সময়টাতে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মুখ্যমন্ত্রী নিজে যে কথাটা একটু আগে বললেন, তুমি যা শোনালে, তাতে এটা বোঝা যাচ্ছে যে দিনের পর দিন রাজ্যের প্রশাসনিক ব্যর্থতাকে রাজ্যের সরকার চেরিশ করছে। কেন এই কোঅর্ডিনেশন থাকবে না? শুরু থেকে বাকি যারা আছেন স্টুডিওতে তারাও যা কথা বলছেন সবটাতেই বোঝা যাচ্ছে যে এটা একটা ল্যাক অফ কোঅর্ডিনেশন বিটুইন টু ফোর্সেস। নিরাপত্তার প্রশ্ন যেখানে যেখানে সিকিউরিটির কোয়েশ্চেন, সেইখানে দাঁড়িয়ে এই কোঅর্ডিনেশন থাকবে না। অথচ রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারের মধ্যে দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য হাজারো কোঅর্ডিনেশন আমরা চোখের সামনে দেখতে পেয়েছি। একের পর এক সেটিং, মাথারা তারা হচ্ছে সেট করে নিচ্ছে, মাথারা তারা কোঅর্ডিনেট করে চলছে। যখন পাচার হচ্ছে, পাচারের সময় কোঅর্ডিনেশনটা ঠিকঠাকই হচ্ছে, সেই কোঅর্ডিনেশনের মাধ্যমে পাচারের বকরার টাকা পৌঁছে যাচ্ছে লোকজনদের অ্যাকাউন্টে। না, আমি বুঝলাম দেবাঞ্জন, কিন্তু এই যে বাংলা ভাষীদের যে হয়রান করার চেষ্টা দিল্লি, এইটা সুজন চক্রবর্তী কেন বললেন বলে মনে হয়? এটা তো হচ্ছে এই গোটা সীমান্ত লাগোয়া জেলাগুলোতে, সমস্ত জায়গাতে বাংলাভাষী গরিব মানুষজন, তাদেরকে এই হয়রানিটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রত্যেক দিন। এবং এইটা মানে একদম পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে একটা অশান্তির বাতাবরণ পশ্চিমবাংলার মাটিতে তৈরি করা যায়। তুমি খেয়াল করলে দেখবে যে একই সঙ্গে তাহলে তোমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই অন্তত একটা জায়গায় একমত। স্টুডিওয়ে বসে বিজেপির প্রতিনিধি তারাও একই কথা বলছে। এই পরিবেশটা তৈরি করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এই যে সিকিউরিটির প্রশ্নটা, এই যে ব্রিচ অফ সিকিউরিটি, এইটা তো ব্রেক করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এবং সেই প্রশাসনিক ব্যর্থতাকে উনি চেরিশ করছেন। প্রশাসন চালানোটা শুধু ধমক দেওয়ার ব্যাপার নয়, সেই প্রশাসন তার কি কাজ হবে, সেই কাজ কেন হচ্ছে যে পুলিশ মন্ত্রী উনি জানবেন না কি হচ্ছে না হচ্ছে। উনি প্রশাসনিক বৈঠক করবেন, সেই প্রশাসনিক বৈঠকে প্রেস ডেকে ওনার পুলিশকে উনি ধমক দেবেন, ধমক দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কখনোই হতে পারে না। আসলে ওই যে আমি শুরু থেকে বললাম, একটা শ্যাডো ওয়ার বিটুইন তৃণমূল অ্যান্ড বিজেপি, এটা তৈরি করবার চেষ্টা হচ্ছে, এবং এটার ফলে বিপদে পড়তে হচ্ছে রাজ্যের মানুষকে, এবং প্রতিদিন রাজ্যের মানুষকে আরও বেশি নিরাপত্তাহীনতার মধ্যে যেতে হচ্ছে। আমি তীর্থরাজের কাছে যাবো। তীর্থরাজ, আমরা এই যে কোচবিহার নিয়ে যখন কথা উঠলো, কদিন আগে আমরা একটা খবর করেছিলাম, আমি নির্দিষ্ট করে বলছি, দিল্লির বাসন্ত কুঞ্জ, সেখানে বাঙালি বস্তি আছে, সেখানে পুলিশ যখন সেখানে রেড করে, ছাপা মারে, যারা রয়েছেন সেখানে তাদের অনেকেই পরিযায়ী শ্রমিক রয়েছেন, সেখানে কিন্তু বেশিরভাগ লোকের মুখে একটাই কথা ছিল যে তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, বিশেষ করে কোচবিহারের বাসিন্দা। এই একটা বিষয়, কোচবিহারের কথা বারবার উঠে এসেছে। সেই জায়গা থেকে যদি দিল্লি পুলিশ সেখানে তদন্ত করতে যায়, তাহলে সমস্যাটা কোথায়? এবং পুলিশ কোঅর্ডিনেশন করতে পারছে না যে বিষয়টা, এটা তো তাহলে রাজ্য পুলিশের দিকেও আঙুল ওঠে। দেখুন এখানে একটা সংঘাতের প্রশ্ন উঠে এলো না কিছুক্ষণ আগে। আমি দুটো জিনিস আগে রিপ্লাই দিয়ে তারপর শুরু করবো, কারণ না হলে হবে না। সিপিএম যখন বড় বড় কথা বলে পুলিশ মন্ত্রী ধমক দেবেন কিনা, সিপিএম এর আগে রিয়েলাইজ করা উচিত যে 34 বছরে এরকম ওপেন মিটিং হয়েছে নাকি যেখানে প্রেসের লাইভ হতো। এই কালচারটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন। কাজে বড় বড় কথা বলার আগে এই সমস্ত রিফর্ম আগে নিজেদের পলিসির মধ্যে আনুন, তারপর কথা বলবেন। এর ওপেন অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক হয়েছে নাকি আগে? এক। দ্বিতীয় নম্বর কথা, একটা সংঘাতের কথা বলা হলো পুলিশ এবং বিএসএফ এর। সংঘাত তখনই বাধে যখন পলিটিক্যাল ইন্টারেস্ট এখানে বেশি একটা বৃহত্তর ভূমিকা পালন করে। 2014 পর থেকে আমি আবারও হাইলাইট করে বলছি, পুলিশ সহ প্রশাসনের সমস্ত বিষয়ে বিজেপি জিনিসটাকে এমন ভাবে রাজনৈতিক দৃষ্টিতে, রাজনৈতিক প্রতিহিংসার দৃষ্টিতে দেখছে যে সেখানে কোঅর্ডিনেশনের আর কোনো জায়গা থাকে না। সেখানে বিজেপির বিএসএফ মানে বিজেপি, রাজ্য পুলিশ মানে তৃণমূল। তাহলে এই কথাটাও মেনে নিন, আপনারা আরজি করের ঘটনায় যখন আন্দোলন করেছেন তখন কলকাতা পুলিশ তৃণমূলের দায় নয়, তাহলে সেটা পুলিশের দায়। এখানে যদি বিএসএফ এর দায় বিজেপি না নেয়, তাহলে এর দায় কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেস কেন নেবে? 2। 3 নম্বর, আপনি যে কথা বললেন দিল্লির ঘটনা, প্রত্যেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ফলস আন্ডার দ্য ইস্যু অফ ন্যাশনাল সিকিউরিটি উইচ ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। স্বরাষ্ট্র মন্ত্রক, তার মন্ত্রীর নাম অমিত শাহ। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে এখানে প্রত্যেকজন বক্তা যে ইনপুট গুলো দিচ্ছেন সেগুলো মারাত্মক অভিযোগ। সিপিএম এর বক্তা বললেন ব্লকে ব্লকে নাকি এই সমস্ত সিন্ডিকেট রয়েছে।
তো কেন আলিমুদ্দিন, আমার প্রশ্ন, কেন আলিমুদ্দিন এই লিস্টগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তুলে দিচ্ছে না? আর উনি বললেন না আগে হতো না, আরে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম ভাবে লড়াই করতে হতো না বিজেপির বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি এরকম চোখে চোখ রেখে লড়াই করে চলেছেন বিজেপির সঙ্গে, তাই অবস্থাটা আরো অনেক বেশি প্রতিকূল। সেখানে বাংলা ভাগও নয়। আমি আসবো দেবাঞ্জন, খুব ছোট্ট করে উত্তর নেব, তারপর আলিদার কাছে আসবো। এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা প্রেস কভারেজের ব্যাপার নয়, অ্যাডমিনিস্ট্রেশনটা পলিসির ব্যাপার। সেই পলিসিটা যদি উদ্ঘাটিত করা হয় তাহলে এত জিনিসের প্রয়োজন হয় না, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে তিলোত্তমার ঘটনার উল্লেখ করলেন উনি। তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনের মধ্যেই, সেই প্রেক্ষিতেই এটা বোঝা গেছে যে একই সাথে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার তারা কোঅর্ডিনেশন পালন করে যখন বিচারের দাবিকে হচ্ছে যে ধ্বংস করবার পরিকল্পনা করা হয়, যখন বিচারের প্রক্রিয়াকে দেরি করবার, বিলম্বিত করবার পরিকল্পনা করা হয়, ব্লুপ্রিন্ট তৈরি করা হয়, তখন দেশের সরকার আর রাজ্যের সরকার তারা কোঅর্ডিনেশনটা পালন করে থাকে। আর যখন হচ্ছে মানুষের নিরাপত্তার প্রশ্ন, সেই নিরাপত্তার প্রশ্নের সময় আর সেই কোঅর্ডিনেশনটা থাকে না, তখন সেটাকে এই শ্যাডো ওয়ার্ড দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আমি কোচবিহারের নাম কেন উঠে এলো? টাকা রাজ্য বাজেটে আর ইউনিয়ন বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকের শব্দটা তুলেছেন, তার জন্য সম্পূর্ণরূপে রাজ্য সরকারের এটা ভাবা উচিত যে ওনার মুখে কেন পরিযায়ী শ্রমিক। 40 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের বাংলা থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রয়েছে। আজকে কুচবিহারের শ্রমিকরা বা অনুপ্রবেশকারীরা হোক, যাই হোক, যারা দিল্লিতে গিয়ে তারা ওখানে প্রশ্নের মধ্যে রয়েছে, দিল্লির সরকারের পুলিশের কাছে যারা মানে তদন্তের মধ্যে রয়েছে, আজকে সেই কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন। উনি পরিযায়ী শ্রমিকের কথা কেন বলবেন? 40 লক্ষ শ্রমিক বাংলা থেকে রয়েছে, আজকে তারা কাজ দেয়, তাদের হাতে কোচবিহারই কেন শুধু কোচবিহারই কেন? প্রথমত হচ্ছে কুচবিহার সম্পূর্ণরূপে একটা গরিব এলাকা, না আছে শিল্প, না আছে কলকারখানা, না আছে বড় ব্যবসা, না আছে কিছু। সেই জন্য সেখানকার গরিব মানুষ যদি বাইরে গিয়ে থাকে, সেখানকার গরিব মানুষ যদি বাইরের রাজ্যগুলোতে কাজ করতে থাকে, আজকে এর সঙ্গে যারা অনুপ্রবেশকারীরা গিয়েছে, গিয়েছে তাদের বিষয় আলাদা, তারা যদি কোনো প্রশ্নের মধ্যে থাকে, আমরা চাই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং বিতরণ। কিন্তু শোনো, যদি এইরকম অভিযোগ উঠতে থাকে যে পুলিশ এবং বিএসএফের মধ্যে কোঅর্ডিনেশন নেই, তো সাধারণ মানুষ কি করবে তাহলে? এ তো ভয়ঙ্কর অভিযোগ। আমাদের যেটা ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়ালে ক্লিয়ারলি লেখা আছে যে কোন কোন লেভেলে ডিস্ট্রিক্ট অথরিটির সঙ্গে বিএসএফ এবং পুলিশ অথরিটি তারা মিটিং করবেন, এবং সেই অনুসারে আমাদের কিন্তু হয় না এখানে। কারণ হচ্ছে যে পরিমাণ সময়ের মানে এদের কাছে, কারণ স্টেট অথরিটি যতক্ষণ না আসছেন, দ্যাট ইজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ অথরিটি এসপি যিনি ওখানে রয়েছেন, তারা যদি না থাকেন তাহলে কে ডিসিশনটা কে দেবে অন দি স্পট? যার ফলে কি হয়, আমাদের এখান থেকে কমান্ডিং অফিসার যান তিনি মিটিংয়ের জন্যে। এই যে একটা কোঅর্ডিনেশন, এক্সচেঞ্জ অফ ভিউজ, এক্সচেঞ্জ অফ ইনপুটস, সেটা অনেক দিন ধরেই বোধহয় হচ্ছে না। দ্বিতীয়ত, যেহেতু আজকের আলোচনার প্রেক্ষাপটটা হচ্ছে আপনি নির্দিষ্টভাবে পুলিশ বা বিএসএফ কাউকে দেবেন? আমি বিএসএফকে দায় এর থেকে ডাইরেক্ট দিচ্ছি না, কারণ তারা সবসময় উপস্থিত হয়, কারণ দেয়ার যত ইয়েই হোক না কেন, যদি নাও হয় লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে হয়তো পাঠিয়ে দিল উইথ দ্য টেলিফোন কল টু দ্য ডিএম যে আমি অত্যন্ত ব্যস্ত আছি, এই জায়গায় আমি আপনার কাছে পাঠাচ্ছি, মিটিংয়ে রিপ্রেজেন্ট করবে। প্রশ্ন উঠছে তাদের সময়টা কোথায় আজকে? তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আমি জানি না এর অদূর ভবিষ্যতে কি হবে। এই ধরনের ম্যালাইনিং অফ এ ভেরি এলিট ফোর্স সব ডিপার্টমেন্টেই ভালো খারাপ মিলিয়ে আছে। তাদের মধ্যে অনেকেই আছেন যারা গলত কাম করেন, এবং সেটা যারা করে ধরা পড়েছেন, এবং তাকে সতীশ কুমার ইজ অ্যান এক্সাম্পল হু ইজ ইন দ্য তিহার জেল। সুতরাং সেগুলো কিন্তু আমরা সেদিকে খেয়াল রাখি না। আজকে হয়তো 1 or 2% দেখা যাচ্ছে যে এরকম বদমাইশি করছে, অ্যান্ড উই হ্যাভ গট লিগাল রাইট টু প্রসিকিউট, অ্যান্ড দেন ওকে ডেকে পাঠানো হবে সিকিউরিটি ফোর্স কোর্টের সামনে, অ্যান্ড দি উইল বি ডিসমিসড। কিন্তু এই জায়গাটা আমার কথা আমি আবার বলবো,
যে রাজ্যের যারা রয়েছেন এবং দিল্লিতে যারা আমাদেরই রাজ্যের রয়েছেন তারা কেন যৌথভাবে এই যে একটা বার্নিং ইস্যু দ্য বর্ডার ম্যানেজমেন্ট অর দ্য আরও স্ট্রেংথেনিং দ্য বর্ডার ফেন্সিং ইনস্টলেশন অফ দ্য গ্যাজেট যাতে করে ফোর্স মাল্টিপ্লায়ার হয়। আজকে এই অন্ধকারে ফগের মধ্যে একজন থেকে দুজনকে দেখতে গেলে অনেক অসুবিধা হয়। আর্লি ওয়ার্নিং সিস্টেম, অল দিস থিংস নিড টু বি ডান। সেই দিকটায় কেন দেখছেন না তারা? আজকে তারা কেন এই যে বিএসএফ যেহেতু এখানে রয়েছেন সীমান্ত নিরাপত্তায়, সুতরাং তাকে বলে দাও যে এটা সেন্টার ফোর্স, আর ওখানে দিইনি, এইভাবে হবে না। এটা হচ্ছে দিস ইজ দ্য সিকিউরিটি অফ দ্য নেশন, ইট ইজ নোবডি ওয়ান, একজনের সিকিউরিটি নয়। আমি তাদের কাছে অনুরোধ করব প্লিজ ফর হেভেন্স। আর সেকেন্ডলি যারা বলেছেন আজকে বিএসএফ এর ব্যাপারে, আমি তাদের কাছে করজোড়ে অনুরোধ করব যে আপনারা যদি সত্যি ইনপুট থাকে খুব ভালো, তাহলে যারা এই বছরের পর বছর তারা পরিবার ছেড়ে, বন্ধুবান্ধব ছেড়ে, ঘরবার ছেড়ে এখানে এসে বিভিন্ন অঞ্চলে আজকে তারা বিয়ে করছে, তাদের মোরালটাকে অন্তত ডাউন করতে হবে। ঠিক ঠিক, আমি এই জায়গাতে আসবো, কিন্তু যে প্রশ্নটা উঠছে, তাহলে কি 26-এর আগে এই অনুপ্রবেশ রাজনীতি বড় হবে এবং তার মধ্যে বিজেপি কি নতুন করে আবার এনআরসির দাবি তুলবে, আর এর মধ্যে দিয়ে মেরুকরণের হাওয়া কি আরও চওড়া হবে 26-এ ভোটের আগে? ফিরবো আলোচনা বিরতির পর। বেশ কয়েকটা প্রশ্ন ছুড়েছিলাম, একই প্রশ্ন নিয়ে সবার কাছে আসবো, শেষ করবো অবশ্যই সমীরবাবুকে দিয়ে। শুরুতেই আসবো তীর্থরাজ, তাহলে তো মোটামুটি 26-এর আগে একটা পথ প্রশস্ত হয়ে গেল আজকে, অন্তত যা বুঝলাম যে অনুপ্রবেশ ইস্যু বড় ইস্যু, সেখানে বিজেপির একটা মেরুকরণের সুযোগ রয়েছে অবশ্যই, কারণ গিরিরাজ সিংয়ের বক্তব্যই আমরা শুনছিলাম, নির্দিষ্ট সম্প্রদায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোল্লাই দেন এই জাতীয় কলকাতা একটা টেরোরিস্ট হাব, এবং তাতে এনআরসি জিগির উঠলেও খুব একটা আশ্চর্য হবে না। তীর্থরাজ, কিসের হাব? সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের আজকে তীর্থরাজের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমি পরে আসছি, দেবাঞ্জনের কাছে আসি। দেবাঞ্জন, কমিউনাল পোলারাইজেশন, পলিটিক্যাল পোলারাইজেশন, সোশ্যাল পোলারাইজেশন, এই তিনটেরই ওয়ার্ম আপ সিজন তৈরি করবার চেষ্টা করছে তৃণমূল বিজেপি দুয়ে মিলে। টার্গেট 2026-এর আগে যাতে এই পোলারাইজেশনের ধাক্কায় গোটা রাজ্যের মানুষ, তারা হচ্ছে যে একটা বাইনারির মুখোমুখি, একটা বাইনারির সামনে তাদেরকে পড়তে হয়, তার বন্দোবস্ত করবার এরা পরিকল্পনা করছে। ন্যাশনাল সিকিউরিটি বা রাজ্যের মানুষের নিরাপত্তা কোনোটাই এদের কারোর মাথার মধ্যে নেই, এটা পরিষ্কার হচ্ছে এদের এই দুই পক্ষেরই বক্তব্যে। মূল কথা নিরাপত্তা মানুষের, সেই নিরাপত্তার জন্য ইমিডিয়েট কোঅর্ডিনেশন দরকার সেন্ট্রাল ফোর্সের সঙ্গে স্টেট ফোর্সের, এটা ইমিডিয়েট এনশিওর করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি আসবো আলিদা, তার আগে একটা বড় খবর আসছে, মালদায় যে তৃণমূল নেতা খুন হয়েছে তাতে 2 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে আরও আপডেট নেব আমরা। যে খবর আমরা চোখ রেখেছি আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, মালদার যে ঘটনা সেখানে এখনো পর্যন্ত 2 জনের গ্রেফতার হওয়ার খবর পাওয়া গিয়েছে। আমরা যেরকম দেখেছি একটা রোমহর্ষক ঘটনা, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। মালদার তৃণমূলের যে জেলা সহ সভাপতি, সেখানে পুলিশের গাফিলতিতে এই মৃত্যু, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল চন্দ্র সরকার ওরফে বাবলা, তাকে খুনের ঘটনা এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে, এই খবর প্রাথমিকভাবে সামনে আসছে। এবং বাইকে চেপে আসা 3 জন দুষ্কৃতীর খবর আমরা এখনো পর্যন্ত পেয়েছি। এই 2 জনের মধ্যে ওই 3 জন দুষ্কৃতী রয়েছে কিনা সেই খোঁজ আমরা নেওয়ার চেষ্টা করব, কারণ 3 জন দুষ্কৃতী বাইকে চেপে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়, মাথার কাছে গুলি লাগে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেছেন তার যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন একেবারে শুরুর দিকে, দলের শুরুর দিকে। বাবলা সরকার স্থানীয় নাম, তিনি যথেষ্টই তৃণমূল সংগঠন চাঙ্গা করতে উল্লেখযোগ্য জেলায় ভূমিকা নিয়েছিলেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন তাকে এভাবে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়, নিঃসন্দেহে আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন। রণজয় রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, যে দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল এই 2 জন কি তাদের মধ্যে কোনো পরিচয় জানা যাচ্ছে কি এখনো পর্যন্ত?
এখনো পর্যন্ত এই ঘটনা যে ঘটেছে এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সম্বন্ধে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার কোনো প্রতিক্রিয়া দেননি। তিনি শুধু জানান যে এই ঘটনার সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মালদা ইংলিশ বাজারে এই মহানন্দা পল্লীতে ঘটনার পর তারা রাজ্য সড়ক ধরে মালদা মানিকচক রাজ্য সড়ক দিয়ে বিহার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মানিকচক থানার পুলিশকে সতর্ক করা হয়েছিল। নাকা চেকিং শুরু হয়েছিল এই ঘটনার খবর পেতেই, এবং সেই নাকা চেকিং এ এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের বাড়ি হচ্ছে বিহারের বাঁকুড়ায়, অন্যজনের বাড়ি হচ্ছে ইংলিশ বাজার থানার ডাবগাছি এলাকায়। ফলে পুরো ঘটনা ঘিরে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে। পুলিশ কর্তারা এই দুষ্কৃতীদের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে জেরা করতে শুরু করেছে, এবং এই ঘটনার পর কিন্তু এখনো পর্যন্ত আরো কয়েকজন রয়েছে তা কি ষড়যন্ত্র করে করা রয়েছে সেই বিষয়ে পুলিশ নিশ্চিতভাবে জানার পরে কিন্তু সাংবাদিক বৈঠক করবেন বলে জানিয়েছেন। সব্যসাচী, অনেক ধন্যবাদ রণজয়। অতিরিক্ত পুলিশ সুপার কি বলছেন নিয়ে শোনাবো। স্যার বিহারের যোগ রয়েছে কি? अभी तक इतनी इन्फॉर्मेशन हमारे पास। স্যার বিহারের যোগ রয়েছে কি? আলিদা, তার মানে দেখুন বিষয়টা হচ্ছে অনুপ্রবেশ ইস্যু এবং আবার যে ঘটনা ঘটলো বিহার যোগ, মানে আপনাদের সরকার বিহারে, সেখান থেকে দুষ্কৃতীরা এসে এখানে এই কাণ্ড ঘটিয়েছে। আগেও এই প্রসঙ্গ উঠেছে। এখন তো তৃণমূল বলতেই পারে যে বাংলাকে অশান্ত করার জন্য একদিকে বাংলা থেকে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, বিহার থেকে দুষ্কৃতী আমদানি করছে, বলার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে না। দেখুন, ইংলিশ বাজার পৌরসভায় ভারতীয় জনতা পার্টির মানে সামান্য হাতে গোনা দু একজন মাত্র কাউন্সিলর, আর ওরাই তো চালাচ্ছে। না, আমি আপনাদের যোগ্যের কথা বলছি না, কিন্তু দুষ্কৃতীরা তো বিহারে রয়েছে, বিহার থেকে তো ওয়েস্ট বেঙ্গলে এসে ক্রাইম করে যাচ্ছে তারা। তৃণমূলীরা নিজেদের অন্তর্দ্বন্দ্ব নিজেদের মধ্যে আরো দেখতে পাবেন, এরকম অনেক কিছু ঘটবে। যে কথাটা না বললে নয়, আমি যেটা বলছিলাম যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির আজকের আন্দোলন তাই নয়। 1980 সাল থেকে বিজেপির অনুপ্রবেশ নিয়ে আন্দোলন, যখন বিজেপি পার্টি প্রতিষ্ঠা হয় সেই দিনেই 4টে আন্দোলন আমরা। অথচ অসমে আপনাদের দুটো টার্মের সরকার, সেখানে অনুপ্রবেশ আটকানো গেল না। আরে তো অসমে আপনাদের দুটো টার্মের সরকার, ত্রিপুরা, সেখানে অনুপ্রবেশ আটকানো গেল না। না, অনুপ্রবেশ আটকা গেল না সে বিষয়টা আমরা তো দেখছি, এবং যাদের যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের জন্য বর্ডার সিকিউরিটির জন্য কত টাকা ইউনিয়ন বাজেটে খরচা করছে বিজেপি সরকার। জায়গায় ফেন্সিং এর কাজ হয়নি, এটা রাজ্য সরকার জমিটা দিক, আমরা আরো বেশি করে সেটা দেখবো। অনুপ্রবেশ আমি তীর্থকে সময় দিতে পারলাম না, সরি। আমি একদম আমার 1 মিনিট সময় আছে, সমীরবাবুকে দিয়ে শেষ করো। সমীরবাবু, আমি পলিটিক্স করি না, জানি না পলিটিক্স কি। সোজা কথায় আমি বলবো যে দেশ সবচাইতে উপরে, তার নিচে কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো পার্টি, তার সর্বোপরি যে দেশ এবং তারপরে সংবিধান, যাতে আমরা সেই দেশটাকে রক্ষা করতে পারি এবং যারা রক্ষা করবে তাদের মরালের উপরে যেন আঘাত না আনি অহেতুক, আমি সেই আবেদন করে যাব যাতে তারা ডিউটি করছে এত কঠোর পরিশ্রম করে কঠিন দিনের মধ্যে, তাদেরকে যেন আপনারা চিন্তা করতে মানে কোনো এই ভাবনায় যেন উদ্বুদ্ধ না করেন যে হামকো তো গালি দে রায় তো হাম ক্যা কাম করেঙ্গে। একদমই এই জায়গা থেকে আমরাও চাইবো যে যাতে বিএসএফ বা পুলিশ কারোরই এই মোরালে আঘাত না লাগে। কিন্তু যে পরিস্থিতি আমরা দেখছি, অনুপ্রবেশের ইস্যু এবং বিহারের দুষ্কৃতীদের এই রাজ্যে বারবারন্ত, প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্ন থাকুক। আপাতত এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।